আমি ব্যক্তিগতভাবে বহুদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েদের শিক্ষা সংক্রান্ত সাহায্য দেবার ব্যাপারে কাজ করেছি প্রায় 1990 থেকে। কিন্তু ক্রমে আমি যখন দেখি যে কিছু ছেলে মেয়ে আসছে যাদের একাধিক প্রতিবন্ধকতা আছে কিন্তু বুঝতে পারছি না, তখন সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করে প্রাথমিকভাবে দুটি ছেলে মেয়েকে আমরা চিহ্নিত করতে পারি যে তারা বধিরান্ধ। ওই 2006 থেকে আমাদের পথ চলা বধিরান্ধ এবং একাধিক প্রতিবন্ধকতা নিয়ে। 5টি ছেলে মেয়েকে নিয়ে কাজ শুরু হয়েছিল, প্রথমে মিশনারিজ অফ চ্যারিটির দয়াদান হোমে, তারপরে আরো অন্য জায়গাতেও আমরা করেছি, অন্য হোমেও। বর্তমানে 68টি ছেলে মেয়ের সঙ্গে শিশু থেকে বয়স্ক বিভিন্ন বয়সেরই আমরা কাজ করে থাকি। এখন এই কাজের ধরনটা কিন্তু আমাদের একটু আলাদা, তার কারণ আমাদের এটা কোনো স্পেশাল স্কুল, বিশেষ বিদ্যালয় নয়। ছেলেমেয়েরা তো ছড়ানো বিভিন্ন জায়গা থেকে তারা আসে এবং বেশ দূরে। আমাদের প্রশিক্ষিত শিক্ষকরা প্রাথমিকভাবে তাদের বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে কাজ শুরু করার পরে যখন মাকে কিছুটা তারা শেখাতে পারেন, এরপরে তাদের আমরা সেন্টারেও ডাকি, সেন্টারেও তারা আসে। 2 বছর 2 হলো আমাদের আর্লি ইন্টারভেনশন এবং থেরাপির জন্য আলাদা একটা বাড়ি ভাড়া নিয়েছি আমরা, কারণ এত ছেলে মেয়ে বেড়েছে এবং এত ধরনের চাহিদা আসছে, সেগুলো মেটাতে গেলে আমাদের এই 500 স্কোয়ার ফিটের যে অফিস, তাতে আর স্থান সংকুলন হচ্ছে না। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাই ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী কুলো ধারা, হর পরশা। কাটিতে কাটিতে ধান, এলো বর্ষা। আমাদের প্রধান ডোনেশন আসে সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়া থেকে। আমাদের দীর্ঘদিনের বিদেশি বন্ধু সু রজার্স, তিনি ব্রিস্টলে থাকেন, তিনিও সেন্সারি টিম, যে ব্রিটিশ গভর্নমেন্টে, সেই টিমে কাজ করতেন দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে। কিভাবে আমাদের ওয়েবসাইট দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করে আসেন। বেশ কয়েকবার উনি ভারতবর্ষে বেড়াতে এসে আমাদের সঙ্গেও দেখা করে থেকে গেছেন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তোরা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিল তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? তো বন্ধু যেমন আমাদের আছেন, আমাদের শুভার্থী যারা আছেন তারা বিভিন্নভাবে সাহায্য করেন। ছোট ছোট সংস্থা যারা স্থানীয়, যাদের কাছে আমরা অ্যাপিল করলে তারা সাহায্য করেন। তার ভেতরে ইনার বিল ক্লাব আছে, তার ভেতরে রোটারি ক্লাব আছে,
তার ভেতরে বেহালা মহিলা সংঘ আছে, এরকম বহু প্রতিষ্ঠান থেকে আমরা কিন্তু সবসময় সাহায্য পাই। আমাদের রেজিস্টার্ড সোসাইটি, তাতে আমরা এই মুহূর্তে 18 জন সদস্য। আমার আবৃত্তি করতে ভাল লাগে, আর আমি আঁকতে ভালোবাসি। আমার স্কুল যেতে ভাল লাগে, আর আমি এখন খেলতে ভালোবাসি। সরকারি অনুমোদন আমাদের প্রতি আছে এবং চিহ্নিত হয়েছে যে কেসেডা একমাত্র সংস্থা যারা শুধুমাত্র বধিরান্ধ এবং একাধিক প্রতিবন্ধকতা নিয়ে কাজ করে। তার জন্য আমাদের একটা বিশেষ স্থান। আমাদের 2 জন সদস্য 2 বার সরকারি অ্যাওয়ার্ড পেয়েছেন। সুব্রত, তুমি কি করছো? তুমি ঠোঙা পুরো বানাতে পারো? হ্যাঁ। আচ্ছা, কি করে বানায় একটু আমাকে শেখাও না। আচ্ছা, এগুলো বানিয়েছো? হ্যাঁ। আচ্ছা, তুমি খেলা করো? হ্যাঁ। কি খেলো? হ্যাঁ। কি খেলো? বল খেলো? আচ্ছা, আমি ঠোঙা করছি। ঠোঙা করছো? ঠোঙা করতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আমি 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 এই যে হার বানাই। আচ্ছা, তুমি পড়াশোনা করো? হ্যাঁ, আমি করি। আমি এখানে সেন্টারে করি। আমার মূল বাড়ি হচ্ছে আসাম রাজ্যের ধুবড়ী জেলায়, ধুবড়ী শহরে। সেখানেই আমার জন্ম। আমি ক্লাস 4 অবধি ওখানে একটি প্রাইমারি স্কুলে আর 5টা সাধারণ ছেলে মেয়ের মতোই পড়তাম। গভর্নমেন্ট স্কুলে যখন যাই তখন ওখানকার যিনি হেডমাস্টার ছিলেন, শ্রী সাধন দাস মহাশয়, আমাকে বলেন, আগে তো তুমি আসো রোববার করে, তোমাকে আমি ব্রেলটা যতটুকু সম্ভব শেখাই। আমি নরেন্দ্রপুর থেকে 2008-এ মাধ্যমিক দিয়েছি ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে। সেখানে এইচএস পড়েছি। তারপরে নরেন্দ্রপুর রেসিডেন্সিয়াল রামকৃষ্ণ মিশন অটোনমাস থেকে গ্র্যাজুয়েশন করেছি। ইতিহাসে মাস্টার্স করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি আলিপুর ক্যাম্পাস থেকে মডার্ন ইতিহাসে। আমি ওখানে প্রায় প্রথম, মানে আলিপুর ক্যাম্পাসে মডার্ন হিস্ট্রিতে আমার আগে আমি প্রফেসরদের কাছে শুনেছি কেউ পড়াশোনা করেননি। তারপরে আবার 17 থেকে 19 রবীন্দ্রভারতীতে বিএড করেছি, জেনারেল বিএড। কোভিড যখন ছেড়ে যায় তখন আমি আবার ভিআরসির আন্ডারে একটি কম্পিউটার কোর্স করি। এখন নরেন্দ্রপুরে একটি কম্পিউটার কোর্স করছি। আমি দিল্লিতে গেছি ন্যাশনাল কনফারেন্স এর আগে, এবং এবার ন্যাশনাল কনফারেন্স হবে 17 থেকে 20 আহমেদাবাদে। আবার যাচ্ছি। আমি এই কেশিদা থেকে এই সমস্ত জায়গায় যেমন গেছি, তেমনি সেন্স ইন্টারন্যাশনাল আমাকে যে সুযোগ দিয়েছে, সেটা এখান থেকেই আমাকে কিন্তু কেশিদা থেকে আমাকে কিন্তু রেকমেন্ড করে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে আমি কিছু প্রোডাক্ট বিক্রি করি, সেটাও আমাকে কেশিদা সেন্সের মাধ্যমে, যাতে আমি কোনো ইকোনমিক্যাল সাপোর্ট পাই সে ব্যাপারে আমাকে হেল্প করা হয়েছে। বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা আসে আমাদের কাছে। প্রথমে আমরা তাদেরকে মূল্যায়ন করি, অ্যাসেসমেন্ট করা হয়, এবং তারপর তাদেরকে তাদের বয়স অনুযায়ী এবং তাদের ক্ষমতা অনুযায়ী তাদের বিভিন্ন ক্যাটাগরি করা হয়। যেমন একদম ছোট ছেলেমেয়েদের জন্য আমরা রাখি আর্লি ইন্টারভেনশন ক্লিনিক থাকে, এবং তারপরে আমরা দেখি যে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে তাদেরকে আমরা একাডেমিক সাপোর্ট দিয়ে থাকি, ফালফেলা একাডেমিক সাপোর্ট দেওয়া হয়। এবং যেসব ছেলেমেয়েরা একাডেমিক সাপোর্টের পরেও তারা বৃত্তিমূলক প্রশিক্ষণের দরকার থাকছে, তাদের জন্য ট্রানজিশন প্ল্যানিং করা হয়, প্রি ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়। তো এদের সঙ্গে যখন তারা ছোটদের সঙ্গে কাজ করা শুরু হয়েছিল, একটা সময়ের পরে আমাদের মনে হয়েছে যে এরপরে এরা কি কাজ করবে। তো সেই জায়গা থেকে আমরা ভোকেশনাল ইউনিট স্টার্ট করা হয়। আর আমরা মূলত কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এই জায়গাগুলিতে কাজ করছি। প্রতি বছর আমরা 3রা মার্চ ওয়ার্ল্ড হিয়ারিং ডে হিসেবে পালন করে থাকি। এবছর বিশ্ব শ্রবণ দিবস 2025-এর থিম ছিল মানসিকতার পরিবর্তন
কান ও শ্রবণ যন্ত্রকে সবার জন্য বাস্তবে পরিণত করতে নিজেকে ক্ষমতায়ন করুন। কেউ যদি জোরে কথা বলে তখন আমার কানে খুব লাগে, আর আস্তে যখন একদম স্লো হয়ে যায় কথাটা তখন আরো শুনতে পাই না। মাঝামাঝি ভলিউমে বললে আমি শুনতে পাই। আমি যখন ছোট ছিলাম তখন আমি হিয়ারিং এড পড়তাম, তখন আমার কান থেকে মাথা অব্দি কানে হিয়ারিং এড পড়তাম, মাথা ছেড়ে গিয়ে আঘাত করতো, তখন আমি রেগে গিয়ে কানে ওটাকে ছুঁড়ে ফেলে দিতাম। ওর নিশ্চয়ই হিয়ারিং লসটা ফ্লাকচুয়েটিং ছিল। এই ধরনের লসগুলোকে যদি আমরা রেগুলার চেক আপে রাখি, মানে ফ্রিকুয়েন্টে 6 মাসে বা 1 বছরের অন্তরে অন্তরে যদি এগুলোকে চেক আপে রাখি, আর ওই হিসাবে হিয়ারিং লসটাকে অ্যাডমিনিস্টার করে হিয়ারিং এইডটা যদি সেইভাবে কি টিউনিং করা যায় বা প্রোগ্রাম করা যায়, সুতরাং এই অসুবিধাটা হয় না। ওর নিশ্চয়ই একটা মানে প্রিনেটাল হিস্ট্রি থাকবে, সেই জন্য ওর হয়তো ওই এএনএসডি যেটা বলে নিউরোপ্যাথি স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে, অডিটরি নিউরোপ্যাথি স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যেই ওর লসটা পড়ছে, তার জন্যই চেঞ্জেসটা হচ্ছে। এটা আমার খুব ছোটবেলায় ধরা পড়েছিল, যখন আমি ক্লাস 1-এ পড়ি। আমি যখন স্কুলে ফার্স্ট বেঞ্চে বসতাম তখন সব কথা উত্তর টিচারকে দিতাম, কোশ্চেন আনসার করতাম, কিন্তু যখনই পেছনে যেতাম তখন মানে আমি কোনো উত্তর দিতাম না। মা যখন পেছন থেকে ডাকছে আমি কোনো উত্তর দিচ্ছি না, তখন তিনি আমাকে ডাক্তারের কাছে দেখান। পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় যে আমার সেন্সরি নিউল হিয়ারিং লস আছে। তো মা বলেছিল যে ডাক্তার নাকি বলেছে হিয়ারিং এড পড়লে সেটা নাকি আমার মানে ইয়ে হয়ে যাবে আর কি, সেটা আমার অভ্যাস হয়ে যাবে। তাই বলেছিল যে যেইটুকু আমার হিয়ারিং আছে সেটাই ব্যবহার করে যাতে আমি জীবনে আগে বাড়তে পারি, এবং স্কুল থেকে নিয়ে কলেজ পর্যন্ত বিএসসি করেছি, যাতে কোনো অসুবিধা হয়নি আমার। মুম্বাইতে হেলেন কেলার ইনস্টিটিউট, এবং এখানে 1.5 বছর দিয়ে কাজ করছি, খুব ভালো লাগছে। চোখের সমস্যা থাকে তাকে চশমা পরতেই হয়, এবার যদি কানে শোনা সমস্যা থাকে তাতে হিয়ারিং এড পড়তেই হবে যদি সেই ধরনের সমস্যা আছে। সুমেরা যেরকম বললো ওর সমস্যা আছে, অবশ্যই আছে। ওকে হিয়ারিং এড পড়লে ওই ছোট্টবেলা থেকে যে ক্লাস 1 থেকে যে ও জানতে পেরেছে, তখন মনে হয় 1 মানে 5-6 বছর বা ম্যাক্সিমাম 7 ইয়ার্স ওল্ড হবে, 7 ইয়ার্স হবে। তো 7 বছর বয়সে যদি ও জানতে পেরে হিয়ারিং এডটা না পড়ে রেখেছে, তাতে কিন্তু ক্ষতি তো হয়েছে, অবশ্য অতটাও বুঝতে পারেনি, কেন কি ওর হয়তো মাইল্ড লস ছিল। যদি ও হিয়ারিং এডটা পড়তো তাহলে ওর স্পিচ ক্ল্যারিটিটা খুব সুন্দর হতো। অভিরূপ কেসেডার একজন স্টুডেন্ট, ওকে আমি 2020 থেকে পড়ানো শুরু করেছি। ওর হোম ভিজিট করতাম। ওর মেন প্রবলেমটা হচ্ছে ওর প্রোগ্রেসিভ হিয়ারিং অ্যান্ড ভিশন লস। তার মানে এখন ওর প্রায় কানে শোনা এবং চোখে দেখা খুবই অল্প। কানে শোনা ডান কানটায় ভালো শুনতে পায়, বাট বাঁ কানটাতে শুনে না। এমনিতে ও খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু ওর এই শারীরিকগত প্রতিবন্ধকতার জন্য ইদানিং কালে কিছুটা পড়াশুনোর ব্যাপারটা একটু ডিটোরিয়েট তো করেছে, কিন্তু তবুও আমি আশাবাদী যে ও ভালো ফল করবে। অভিরূপেরও সেম এএনএসডি আছে, ওর আরো ভীষণ ফ্লাকচুয়েটিং। ওকেও হিয়ারিং এড দেওয়া হয়েছিল, বাট ও ইউজ করতো, তারপরে আবার কিছুদিন বাদে আবার সেটা ও ছুঁড়ে ফেলে দেয়। কেন কি এই লসেস গুলো না ভীষণ ফ্লাকচুয়েটিং, আর এইগুলো হিয়ারিং এড দিয়ে হয় না, ওইগুলো এফএম সিস্টেমস লাগে। ওটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডিউলেটেড হিয়ারিং এইডস যেগুলো বলা হয়, সেইগুলো লাগে। এবার সেই ধরনের মানে ইনফ্রাস্ট্রাকচারও থাকতে হয়। এবার স্কুলে যে যাচ্ছে, এবার মাইকটা টিচারের কাছে থাকবে, ওর কাছে ইয়েটা থাকবে, সেই বুঝে এরকম ল্যাপেল মাইক রেখে টিচারের ইয়েতে, আর রিসিভারটা ওর কাছে থাকবে, যাতে কিনা 1 to 1 আওয়াজটা ওর কাছে যায়। সেইটা হলে খুব সুবিধা হয়। আনন্দ ধারা বহেছে ভুবনে, আনন্দ ধারা বহেছে ভুবনে, দেন
যে সমস্ত ছেলে মেয়েদের নিয়ে শুরু করা হয়েছিল তারা আজ প্রায় কৈশোরে পৌঁছে গেছে। সবারই প্রায় 18, 20, 21 বছর বয়স। তাই জন্য আমরা যেটা ঠিক করলাম যে কাজ করতে গিয়ে তাদের শুধুমাত্র এডুকেশনের দিকেই কাজ করলে হবে না, এবার তাদের কিছু অর্থ সংস্থানের কাজ করা দরকার। তখন শুরু হলো আমাদের ভোকেশনাল ইউনিট এবং আরো টেকনিক্যাল যে জায়গাগুলো, তাদের কিভাবে তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে তাদের প্রতিদিনের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রাকে চালিয়ে নেওয়ার কথা ভেবে, এবং যারা এখনো ছোট রয়েছে তাদের পড়াশোনার কিভাবে সাহায্য করা যায়, এই কাজটি একেবারেই স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবেই কাজ করছে। এবং আপনাদের সাহায্য অর্থাৎ সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এই কাজ কিন্তু এগিয়ে যেতে পারে না। আমরা কিন্তু প্রচুর মানুষের সহযোগিতা পাই, তারা কেউ বই দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ সময় দিয়ে আমাদের সাহায্য করেন। তো আপনারাও যারা আজকের আমাদের এই কথাগুলো শুনবেন, তাদের মতো বহু মানুষের সহযোগিতা আমরা পাবো, এবং মানুষের সহযোগিতা ছাড়া এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমার মূলত সমস্যা হচ্ছে চোখে এবং কানে। জন্ম থেকে আমি ব্লাইন্ড, কিন্তু কান আমি যখন 6-7-এ পড়ি তখন থেকে আস্তে আস্তে কান ড্যামেজ হতে শুরু করে। 2024-এ আমি মাস্টার্স কমপ্লিট করেছি। তার আগে 2022 বিএড, 2020 গ্র্যাজুয়েশন। পড়াশোনার অনুপ্রেরণা পেয়েছি সর্বপ্রথম আমার মা বাবা। মাধ্যমিক থেকে আমি SBH সোসাইটি ফর দি ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট হেনা ম্যাম ওনারা সহায়তা করেছেন, এবং আমি যখন মাস্টার্সে প্রথম ভর্তি হই তখন থেকে আমি কেসেদার সঙ্গে রয়েছি। আগামী দিনেও আমার যে স্বপ্ন, ছোটবেলা থেকে যে স্বপ্ন লালন করে চলেছি ডক্টরেট করার, সেদিকে বাংলার গদ্য সাহিত্যের উপরই করার ইচ্ছে রয়েছে। আমি এখানে আসার আগে পর্যন্ত জানতাম না, মানে আমার মধ্যে একটা কুণ্ঠা কাজ করতো যে আমি ব্লাইন্ড, তারপরে কানে মেশিন নিয়ে ঘুরছি, হয়তো লোকে আমাকে একটা অনুকম্পার দৃষ্টিতে দেখবে, করুণার দৃষ্টিতে দেখবে, যার জন্য আমি মেশিনকে সবসময় ঢেকে রাখার চেষ্টা করতাম। এই কারণেই প্রথম আমার মাথায় বড় চুল রাখা। তো এখানে এসে মল্লিকা ম্যাম প্রথম দিনই আমাকে কয়েকজনের, ওই দিন খুব বেশি কেউ ছিলেন না, কয়েকজনের উদাহরণ দিলেন। পরবর্তীকালে আস্তে আস্তে এদের কেসেদার অন্যান্য আমার বন্ধু বান্ধবদের সাহচর্য পেয়ে আমার নিজের সেই কুণ্ঠাটা কেটে গেছে। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। আমাকে কেসেদার থেকে একটি স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছিল মান্থলি। সাইন ল্যাঙ্গুয়েজ যেটা এখানে আমি শিখি, সাইন ল্যাঙ্গুয়েজ পাশাপাশি আর একটা যেটা আমার শিখতে খুব ভালো লাগে সেটা হচ্ছে সোমা ম্যাম শেখান রান্নাটা। কারণ এখানেও আমার মনে হয়েছে যে আমি নিজে যা কিছুই করি, নিজে যদি পড়াশোনা করলাম, যা কিছুই করলাম, সব বাহাদুরি শেষ যদি নিজে দুটো রান্না ফুটিয়ে না খেতে পারি। কারণ সবসময় আমাকে তাহলে একজনের উপর ডিপেন্ডেন্ট হতেই হবে। এইটা আমি এখানে এসে শিখতে পেরেছি। আমার কাছে 10 জন বাচ্চা ভোকেশনালে কাজ করে, যারা 18 বছরের ওপরে, অ্যাডাল্ট যারা, তাদের আমি ভোকেশনালে ট্রেনিং দিই। ওরা পেপার প্যাকেট মেকিং, পেপার ফোল্ডার, পেপার এনভেলপ, তারপরে মালা গাঁথা, তারপরে জুয়েলারি, যে কোনো জুয়েলারি বানানো, স্লিং ব্যাগ বানানো, পেটিকোট বানানো, রাইটিং প্যাডের ওপর ব্লক প্রিন্ট করা, রুমালের ওপর ব্লক প্রিন্ট, ব্যাগের ওপর ব্লক প্রিন্ট, তারপরে সোপ বানায়। তারপরে কিছু ছেলেমেয়ে আছে যারা রান্না শেখে, যাতে ওরা সব কিছুই নিজে নিজে করতে পারে। এই অনেক কিছু কাজ ওরা করে। নতুন আমরা একটা সেলাইয়ের ইউনিট আমাদের নতুন শুরু হয়েছে, সেখানে পেটিকোট, স্লিং ব্যাগ, পাউচ ব্যাগ, তারপরে চুড়ি বানানো হচ্ছে, তারপরে দেয়ালে যে ম্যাটগুলো হয় সেই ম্যাট এখন বানানো হচ্ছে, পেপারের ফোল্ডার বানানো হচ্ছে। নিজেরা চেষ্টা করছে যাতে নিজেরা কিছু করতে পারে উপার্জন। কেউ কেউ ফিনাইল বানায়, সেটাকে ডোর টু ডোর গিয়ে, হসপিটালে, কোনো অফিসে গিয়ে ওরা সেল করে।
রান্না করে, সব কাজ করে। হ্যাঁ, ওর কথা বলতে অসুবিধে হয়, কিন্তু ও র্যাম্পে হেঁটেছে সেটাও বলছে। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ বলছি। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ে প্রদীপ করো, নিশিদির আলোক শিখা জলুক গানে, নিশিদির আলোক শিখা জলুক গানে, আগুনের পরশম ছোঁয়া প্রাণে, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায়